মতো শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি যে স্ক্রিনটা প্রেজেন্ট করেছি একটু কনফার্ম করবেন কেন? Yes, sir. ওকে, ওকে, ওকে। সো বেসিক্যালি মানে আমাদের আজকের টপিক অলরেডি আমি অ্যানাউন্স করেছি আমাদের মেসেজের গ্রুপে। সেটা হচ্ছে আমরা বেসিক্যালি কনসলিডেশনের যে ফাইনাল যে পার্টটা, মানে একটা হচ্ছে আমাদের ফুল ডিসপোজাল, এইটা আমরা আজকে শেষ করব। এটা যদিও খুব স্মল একটা টপিক আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জন্য। এন্ড দেন আমরা একটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, যেটা অলরেডি আপনাদের সাথে কোশ্চেনটা শেয়ার করাই ছিল, এবং এই কোশ্চেনটা আমরা মানে আরো আগেই লিস্টটা দিয়েছিলাম বাইকম্প অ্যান্ড সাইক্লিভের। এই কোশ্চেনটা আমরা করব আজকে। সো হোপফুলি আপনাদের আহ, যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু অফকোর্স জানাবেন। এন্ড আমি নেক্সট ক্লাস থেকে কি হবে সেটা আমি বলে দিচ্ছি আজকে। আমরা যেহেতু কনসলিডেশনের প্রিপারেশন পার্টটা শেষ করলাম দিন ক্লাসে, আমরা নেক্সট ক্লাস থেকে এই কনসলিডেশন রিলেটেড রেশিওর কোশ্চেন যদি আসে সেকশন সি তে, সো রেশিও অ্যানালাইসিস এর কোশ্চেনটা আমরা কিভাবে ট্যাকল করব সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। সো রেশিও অ্যানালাইসিস কোশ্চেনের স্টার্টিং এর আগে আমরা রেশিও অ্যানালাইসিস এর বেসিক একটা ক্লাস নিব, যেখানে রেশিওর ফর্মুলা গুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়, বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারপ্রিটেশন কি, এইগুলো নিয়ে আমরা কথা বলে দেন আমরা চলে যাব হচ্ছে রেশিও অ্যানালাইসিস এর কোশ্চেন প্র্যাকটিসে। সো লেট স্টার্ট। আমাদের আজকে ফার্স্টে আমরা করব হচ্ছে ফুল ডিসপোজাল অফ সাবসিডিয়ারি। এইটা বলতে আমরা আসলে কি বুঝি এবং ফুল ডিসপোজাল কনসেপ্টটা কি। দেখেন, আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি যে আমরা একটা গ্রুপ অফ কোম্পানির কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমরা কিভাবে প্রিপেয়ার করব। নাও, if a parent company is planning to dispose of its subsidiary, যদি প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারিকে ডিসপোজাল করে, সেই ক্ষেত্রে আবার ডিসপোজালের অনেকগুলা প্যারামিটার থাকে, মানে অনেকগুলা স্টেপ থাকে। আমরা আমরা এটা এসবিআর এ গেলে পাবো, মানে প্যারামিটার বলতে পার্শিয়াল ডিসপোজাল থাকে, ফুল ডিসপোজাল থাকে, পার্শিয়াল ডিসপোজালের আবার অনেকগুলা ক্লাসিফিকেশন থাকে। বাট আমাদের এফআর সিলেবাসের জন্য এটা খুবই ইজিয়ার, খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং খুব ইজি পার্টটুকু এখানে রাখা আছে, এবং এটা খুব বেশি দিন না, গত সম্ভবত 2018 এর দিকে ইনক্লুড করা হয়েছে সিলেবাসে। সো সেই দিক থেকে আমরা এটার মেইন কনটেক্সটটাই হচ্ছে আমার ফুল ডিসপোজালের কারণে নেট ডিসপোজাল গেইন অথবা লস কতটুকু হয়, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমরা প্রেজেন্ট করব। শুধু এই ক্যালকুলেশনটুকু আমরা করতে পারলেই মানে হয় আমাদের এই এফআর সিলেবাসের জন্য। বাকি এই অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট গুলো, বাকি কনসিডারেশন গুলো এসবিআই এ গিয়ে আসলে কভার করবে। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্টই এখানে যে কথাটা বলছি, আমরা পার্শিয়াল ডিসপোজাল নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি ফুল ডিসপোজাল। সো ফুল ডিসপোজাল নিয়ে আমরা যখন কথা বলছি, ফুল ডিসপোজাল বলতে আমরা কি বুঝি সেটা একটু আমরা ক্লিয়ার করি। অনেকেরই আমরা এটাতে ধারণা করে থাকি, আমাদের একটা অ্যাজাম্পশন থাকে যে ফুল ডিসপোজাল মিনস আমি মনে হয় পুরো 100% সেল করে দিয়েছি, এটা একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকে। বাট এখানে এই জায়গাটাতে একটু আমাকে ক্লিয়ার হতে হবে যে ফুল ডিসপোজাল মিনস, যেমন আমরা একটা এক্সাম্পল দেই যে সে ফর এক্সাম্পল পি কোম্পানি ইজ হোল্ডিং 80% shares of S company. Now, what does mean full disposal? Full disposal means P company will lose control over the S company. Okay, but it always does not mean that the P company is selling off all of its share in S company. Okay, এখন এই জায়গাটাতে আমাদের একটা কনফিউশন থেকে যায়। ওকে, যদিও আমরা ফুল ডিসপোজাল বলতে যেটা মনে করছি যে এটা আসলে ফুল শেয়ারটা আমি সেল করে দিচ্ছি, অ্যাপারেন্টলি পরে এটা মনে হচ্ছে, বাট এখানে আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক এরকম না। এটা দুইটাই হতে পারে। এটা এমনটাও হতে পারে যে আমি 80% পরে 80% সেল করে দিচ্ছি, সেটাও হতে পারে। আবার এটা এমনও হতে পারে যে আমি 80% সেল করছি না, উই প্যারেন্ট কোম্পানি ইজ সেলিং 60% of shares, and the
রিমেইনিং ইনভেস্টমেন্ট, আমরা 60% না ধরে ধরেন দুই রকমেরই হইতে পারে, ধরেন 70% হইতে পারে, 70% ইনভেস্টমেন্ট এন্ড দ্য রিমেইনিং 10%। এখন এই যে রিমেইনিং 10%, এই 10% আসলে আমি কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ট্রিট করব? শুড বি ট্রিটেড অ্যাজ IFRS 9, right? Financial instrument, and we need to consolidate till the date of disposal। মানে আমি ঠিক যে ডেটে ডিসপোজালটা করছি এই ডেট পর্যন্ত আমাকে এটা কনসলিডেশন কন্টিনিউ করতে হবে। ঠিক যে ডেটে আমি ডিসপোজ করে দিলাম ওই ডেটের পরে আর কোনো কনসলিডেশন হবে না। এটা হচ্ছে একটা সিনারিও। এটাকেও আমরা ফুল ডিসপোজাল বলতে পারি। অথবা পি কোম্পানি ইজ সেলিং ফুল 80% অফ শেয়ারস, এটাকেও আমরা ফুল ডিসপোজাল বলতে পারি। খেয়াল করে দেখেন, মানে ফুল ডিসপোজাল মানে হচ্ছে আমি পুরো শেয়ারও সেল করতে পারি, আবার আমি 70% শেয়ার সেল করতে পারি। বাট ফুল ডিসপোজাল মিনস লুজিং অফ সিগনিফিক্যান্ট কন্ট্রোল ওভার সাবসিডিয়ারি। আমরা এফআর এর পার্সপেক্টিভে ফুল ডিসপোজাল বলতে এটাকেই বোঝাচ্ছি। ওকে, এখন আসেন, যদি পি কোম্পানি 70% সেল না করে, হোয়াট ইফ যদি পি কোম্পানি 50% সেল করে, 50%, if P company is selling 50%, তাহলে রিমেইনিং ইনভেস্টমেন্ট কত থাকে? 30%। তাহলে এই যে 30% থাকে এটাকে আমরা কি হিসেবে ট্রিট করব? অ্যাসোসিয়েট আন্ডার IS 28 ইকুইটি মেথড, সরি ইকুইটি মেথড, যেটা অলরেডি আমরা এর আগেও দেখেছি। তার মানে খেয়াল করেন, আমরা এখানে ফুল ডিসপোজাল বলতে যে কনসেপ্টটা বোঝাচ্ছে এটা আমরা আগে ক্লিয়ার হলাম। নাও নাও ফুল ডিসপোজাল হলে আমাকে আসলে কি করতে হবে, যে কথাটা আমরা এতক্ষণ বলছিলাম। ফুল ডিসপোজাল হলে আমাকে যেটা করতে হবে, জাস্ট ওয়ান থিং, দ্যাট উই হ্যাভ টু ক্যালকুলেট ডিসপোজাল গেইন অর লস। ডিসপোজাল গেইন অর লস মানে আমি আমার ডিসপোজালের কারণে কতটুকু গেইন অথবা লস হলো সেইটুকু আমি ক্যালকুলেট করব আমার অ্যাট দ্য ডেট অফ ডিসপোজাল। এখন আমরা ঠিক এখানে কনসেপ্টটা অ্যাপ্লাই করব। আমরা নর্মাল একটা অ্যাসেটকে ডিসপোজ করলে ঠিক যেভাবে আমরা গেইন অর লসটা ক্যালকুলেট করি, এখানেও কনসেপ্টটা একই রকম, এখানেও কনসেপ্টটা একই রকম। বাট এখানে আমার এই কনসেপ্টটার ক্ষেত্রে একটু জাস্ট ফর্মুলার কন্টেন্ট গুলা আপডেট হয়েছে। যেমন আমি জাস্ট অ্যাপারেন্টলি আপনাদেরকে আমি সাইড বাই সাইড আরেকটা ডিসপোজালের কনসেপ্ট খেয়াল করাই। সেটা হচ্ছে আপনারা অফকোর্স IS 16 যারা দেখেছেন এর আগে, অথবা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ডিসপোজাল গেইন যখন আপনারা ক্যালকুলেট করেছেন, কিভাবে ক্যালকুলেট করেছেন? ডিসপোজাল প্রসিড less net asset or less carrying value of asset at the disposal date। মানে আপনি ক্যারিং ভ্যালুর সাথে ডিসপোজাল প্রসিডটাকে কম্পেয়ার করেছেন, এন্ড দেন ইউ উইল গেট গেইন অর লস। যদি ডিসপোজাল প্রসিড বেশি হয় তাহলে গেইন, আর ডিসপোজাল প্রসিড যদি কম হয় তাহলে লস। এখানেও কনসেপ্টটা ঠিক একই রকম, এখানেও কনসেপ্টটা ঠিক একই রকম। বাট এখানে আমার ওই ক্যারিং ভ্যালুটা বের করার জন্য এই এই পয়েন্টগুলো আমাকে মাথায় রাখতে হবে। তার মানে আমার ফর্মুলাটা একটু আমরা মাথায় রাখি, মানে ফর্মুলাটা একটু চেষ্টা করি মুখস্থ করে রাখতে, মনে রাখতে, যে আমার ডিসপোজাল অফ সাবসিডিয়ারি, কনসলিডেটেড ডিসপোজাল অফ সাবসিডিয়ারি আমরা কিভাবে বের করব? ডিসপোজাল প্রসিড, যেটা আমরা কোশ্চেন থেকে পাবো, যে আমি কত টাকায় এটাকে সেল করেছি। ওকে, ডিসপোজাল প্রসিড কত, যেটা আমার কোশ্চেনে স্ট্রেট দেওয়া থাকবে। এখান থেকে আমরা কি লেস এন্ড অ্যাড করব? এখান থেকে আমরা লেস করব নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি এট ডিসপোজাল ডেট। আমার নেট অ্যাসেট কত ছিল সাবসিডিয়ারির, এন্ড গুডউইল এট ডিসপোজাল ডেট, আমার যে গুডউইলটা ক্যালকুলেট করা থাকে, মানে যেটা কোশ্চেনে ক্যালকুলেশন দেওয়া থাকবে, মানে গুডউইলটা মানে বলা থাকবে, অথবা আমরা গুডউইলটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা জানি। সো যদি কোনো কোশ্চেনে বের করতেও হয় সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো গুডউইল। দেন এনসিআই, এনসিআইটা কখন আসবে? যখন আমি লেস দেন ধরেন 100% অ্যাকোয়ার করব। আর এই পয়েন্টটা আসবে, এই পয়েন্টটা আসবে যদি আমি আমার মানে ডিসপোজালটা করি হচ্ছে আলটিমেটলি লেস দেন
আমার ফুল 100%। ওকে, যদি আমি 100%-এর বেশি ডিসপোজ করে মানে মানে সরি, আমি যদি পুরো 100% ডিসপোজ করে ফেলি, তাহলে কিন্তু আর এই জিনিসটা আসলে আসবে না। সো প্লিজ এটি একটু আমরা মাথায় রাখি যে ফেয়ার ভ্যালু অফ রিমেইনিং পার্সেন্টেজটা আসবে তখনই যখন এটা আমার মানে রিমেইনিং কোনো হোল্ডিং আমি রাখবো। যেমন ধরেন আমার যদি এটা 10% থাকে তাহলে 10%-এর রিমেইনিং ইনভেস্টমেন্ট কত, যদি 20% থাকে 20%-এর রিমেইনিং ইনভেস্টমেন্ট কত। বাট যদি আমি ফুল 80% সেল করে দিই তাহলে কিন্তু আর এই অ্যামাউন্টটা আসবে না। তো এই জন্যই এখানে লেখা আছে ইফ এনি। তো আপনারা এট এ গ্লান্স আপনারা জাস্ট এই ডিসপোজাল গেইন অর লস ক্যালকুলেট করার ফর্মুলাটা একটু দেখেন। নেট অ্যাসেট আমরা লেস করব, গুডউইলটা আমরা লেস করব, এনসিআইটা আমরা অ্যাড করব, এন্ড রিমেইনিং ইনভেস্টমেন্ট যদি থাকে সেটা আমরা অ্যাড করব। এন্ড এই সবকিছু করার পর ব্যালেন্সিং যে ফিগারটা থাকবে সেটাকে আমরা বলতেছি ডিসপোজাল গেইন অর লস। এখন এই ফর্মুলাটা যদি আপনারা একটু মনে রাখেন এবং যদি আপনাদের এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন্স না থাকে, কোনো কোয়েরিজ না থাকে, তাহলে আমরা একটা একটা লাইভ কোয়েশ্চেন করতে চাই, মানে একটা হচ্ছে ফুললি মানে ফার্স্ট ইয়ার একটা কোয়েশ্চেন করতে চাই। দেন যদি আপনাদের ওই কোয়েশ্চেনটা করার পর কোনো কনফিউশন থাকে, লেটস ডিসকাস অন দ্যাট। আদারওয়াইজ আমরা পরের টপিক যেটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট সেখানে চলে যাব। সো এই কোয়েশ্চেনটা খেয়াল করেন, আমাকে কোয়েশ্চেনটা কি বলছে, আমাকে কি ক্যালকুলেট করতে হবে, রিকোয়ারমেন্টটা কি। ক্যালকুলেট দ্য প্রফিট অর লস অন ডিসপোজাল। এই যে বিফোর ট্যাক্স বলছে, এটা আসলে এমনিই বলছে, ট্যাক্স কনসিডারেশন এখানে এমনিও করতে হবে না, ট্যাক্সের কিছু বলাও নাই, জাস্ট আপনাকে অন্য একটা ডিকটেট করার জন্য। দ্যাট উইল বি রেকর্ডেড ইন 4 কোম্পানিজ কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ফর দ্য ইয়ার এন্ডে 30 সেপ্টেম্বর 2024। তার মানে 4 কোম্পানি হচ্ছে প্যারেন্ট কোম্পানি। তার মানে ও বোঝাচ্ছে যে প্যারেন্ট কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমার ডিসপোজাল গেইন অথবা লস কত ডলার হবে এট দ্য ডেট অফ ডিসপোজাল। তাহলে আমরা ইনফরমেশন গুলা পড়ে আমাদের ঠিক সেই ফর্মুলাতে সব বসাই ফেলি, তাহলেই তো আমি আমার ক্যালকুলেশনের অ্যামাউন্টটা পেয়ে যাব। Ford company owns an 80% investment in Spoon Company, which it purchased several years ago. মানে ফোর্ক অ্যান্ড স্পুন, ফোর্ক হচ্ছে প্যারেন্ট কোম্পানি, স্পুন হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। ফোর্ক কোম্পানি 80% সেল মানে ইনভেস্ট করেছিল, যেখানে সে কয়েক বছর আগে ইনভেস্ট করেছিল। দাঁড়ান। তাহলে এখন দেখেন ওর ঠিক ওই ডেটে গুডউইলটা কত ছিল, 1674, যেটা আমার ঠিক ওই গুডউইল ক্যালকুলেশন হিসেবে আমি দেখাবো। দেয়ার ইজ নো ইম্পেয়ারমেন্ট, তার মানে ইম্পেয়ারমেন্ট হয়নি, তার মানে ইম্পেয়ারমেন্ট আমাকে কনসিডার করতেও হবে না। এরপরে খেয়াল করে দেখেন সেল প্রসিড 5580, এটা হচ্ছে আমার ডিসপোজাল প্রসিড। তো এটা একটু আমরা খেয়াল করি, ডিসপোজাল প্রসিড হচ্ছে 5580। এখান থেকে আমরা নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি মানে ক্যারিং ভ্যালু অফ নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি কত সেটা আমরা কনসিডার করব, মানে সেটা আমরা বাদ দিব। এন্ড দেন হচ্ছে আমার কতটুকু এনসি এটা আমরা অ্যাড ব্যাক করব, গুডউইলটা আমরা কনসিডার করব, যদি ফেয়ার ভ্যালু অফ রিমেইনিং ইনভেস্টমেন্ট থাকে সেটা আমরা আলটিমেটলি কনসিডার করব। On 30 September 2004, Ford company disposed of its entire investment. Entire investment. It means ও পুরোটাই সেল করে দিয়েছে, পুরো 80% সেল করে দিয়েছে। তাহলে যদি পুরো 80% সেল করে দেয় তাহলে এখানে কোনো রিমেইনিং এই যে ইনভেস্টমেন্ট থাকার কথা সেটা থাকবে না। তার মানে বাকি সবকিছু থাকবে, ডিসপোজাল প্রসিড, নেট অ্যাসেট, এরপর হচ্ছে গুডউইল আর ডিসপোজাল ডেট, এরপরে এনসিএ টা জাস্ট অ্যাড ব্যাক হবে। বাকি সবকিছু আমার ইনফরমেশন এখানে দেওয়া আছে। দেখেন এটা আমার জন্য রেলেভেন্ট না, কস্ট কত টাকা দিয়ে আমি অ্যাকোয়ার করেছি সেটা কনসলিডেটেড মানে আমার বের করার জন্য, কনসলিডেটেড গেইন অর লস বের করার জন্য রেলেভেন্ট না। পরেরটা দেখেন নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি 4464, ক্যারিং অ্যামাউন্ট অফ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 900। তার মানে এখন আমি জাস্ট যেটা করব আমার এই অ্যামাউন্টটা জাস্ট কনসিডার করব। আপনারা একটু নিজেরা একটু ক্যালকুলেট করেন এই ফর্মুলা ইউজ করে যে আমার এখানে ডিসপোজাল প্রসিড হচ্ছে 5580, সেখানে চলে আসবে 5580। নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি আসবে হচ্ছে 4464, গুডউইল আসবে হচ্ছে 1674, এনসি আসবে 900। এখন আমাকে একটু বলেন ডিসপোজাল গেইন অথবা লস কত ডলার হয়েছে আপনাদের ক্যালকুলেশনের মধ্যে।
কত হয়েছে আপনাদের ডিসপোজাল গেইন অর লস? হয়নি এখনো? একটু রেসপন্স করেন কাইন্ডলি। আপনার ডিসপোজাল গেইন লস কত হচ্ছে আপনার? ইয়াসির সানি, রাজওয়ার, রাজমা, আপনার কি আছেন? Yes, sir. অ্যামাউন্টটা কত হলো একটু কমেন্ট বক্সে বলে দেন, মানে চ্যাট বক্সে। ওয়েট করছি 1 মিনিট। জাস্ট একজন দিচ্ছে 342। সো আই থিঙ্ক আমরা পুরো ব্যাপারটাই আসলে সামারি করে বলেছি। সো আমরা অ্যান্সারটা দেখি। ইট ইজ 342। সেল প্রসিড 5580, নেট অ্যাসেট এট ডিসপোজাল 4464, and disposal goodwill at disposal 1674, carrying value 900, then net carrying value হচ্ছে 5238। সো 5580 হচ্ছে ডিসপোজাল প্রসিড, বাট নেট ক্যারিং ভ্যালু হচ্ছে 5238। সো অবভিয়াসলি উই হ্যাভ আ ডিসপোজাল গেইন, যেটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে চলে যাবে ইনকাম হিসাবে। আদার অপারেটিং এক্সপেন্সের সাথে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য ফুল পার্ট অফ ডিসপোজাল। সো এটার বেশি আপনাদের এফআর সিলেবাসে নেই। আমি আবারও বলছি, এফআর সিলেবাসে ঠিক এতটুকু ক্যালকুলেশন আপনাকে বলবে। এন্ড অনেক সময় আপনাকে এই পার্টিকুলার কোশ্চেন থেকে আমি বলে দিই, অনেক সময় এই ক্যালকুলেশনটাও করতে বলে যে আপনার ইন্ডিভিজুয়াল গেইন অর লস কত, মানে কনসলিডেট না। ইন্ডিভিজুয়াল গেইন অর লস হচ্ছে এই যে যত টাকা দিয়ে আপনি কিনছেন 3720, আর যত টাকা দিয়ে আপনি সেল করছেন। সো গেইন অন ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এটার দুইটা ডিফারেন্স যত হয় সেটাই হচ্ছে আপনার জন্য আলটিমেটলি গেইন অর লস ইন ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ওকে, সো কত হয় একটু বলেন আমাকে। 5580 মাইনাস 3720। 5580 মাইনাস 3720, 1860। 1860। So, এটা অনেক সময় কোশ্চেনে থাকতে পারে, বাট এটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। হ্যালো, জাস্ট একটা সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, গেছো? আমি যে ক্লাস করাচ্ছিলাম, হ্যাঁ বাসায় গেছো? আব্বু উঠছে ঘুম থেকে নাকি? পরে কাকে? হ্যাঁ, বুঝছে। ঠিক আছে, লেখার সঙ্গে ওই লিঙ্ক হইলে তাহলে এটা আরো ভালো হয়। হুম। সব জায়গায় থাকলো দু একদিন সাথে আব্বুর লাগলে সমস্যা নেই। হ্যাঁ। না না না, তুই থাক, এই সপ্তাহটা তুই থাক। আর হচ্ছে সব জায়গায় গেলে দু একদিন যেন থাকতে পারে, কারণ আব্বু একা থাকলে আব্বু আবার সারাদিন মনে কর এগুলা টেনশন করবে, বুঝছস? হয়। হ্যাঁ, ঠিক আছে তাহলে। আচ্ছা, জান আসতে না আমার, আমি তাহলে ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। আচ্ছা। হ্যালো, সরি। এই এই যে আমি মানে মাত্র যে কথাটা বললাম যে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গেইন অর লস যদি আমাকে ক্যালকুলেট করতে বলে, এটার এটার কনসেপ্টটা খুব সিম্পল কনসেপ্ট। সেটা হচ্ছে আপনি কত টাকা দিয়ে কিনছেন, মানে যেটাকে আমরা বাংলা কনসেপ্ট বলি আসলে, যে আপনি কত টাকা দিয়ে কিনছিলেন এবং কত টাকা বিক্রি করছেন, এটাকে আমরা বলি গেইন অন ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এটাও অনেক সময় থাকে। আর
এটা এটা যেটা চাইছে সেটা হচ্ছে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমার গেইন কত, 342। সো খেয়াল করে দেখেন আমার দুইটার মধ্যে কিন্তু একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। সো আপনার কোয়েশ্চেনে অনেক সময় দুইটাই চাইতে পারে। সো আমরা এই জন্য এখানে দুইটা জিনিসই আপনাদেরকে কানেক্ট করাই দিলাম, যে আপনারা ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গেইন লস কিভাবে বের করবেন সেটাও দেখলাম, এন্ড কনসলিডেটেড ডিসপোজাল গেইন অর লস কিভাবে বের করবেন সেটাও দেখলাম। সো এফআর এর সিলেবাসে ডিসপোজাল পার্ট এতটুকুই আছে, এটা আমি আপনাদেরকে অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি ডকুমেন্টটা। সো হোপফুলি আপনাদের যদি কোনো কনফিউশন থাকে এখনো পর্যন্ত আপনারা আমাকে জানান, লেট মি নো। দেন আমরা পরের যে কোয়েশ্চেনটা, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস প্রিপেয়ার করার যে কোয়েশ্চেনটা আমরা বলেছিলাম আজকে করব, সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো প্লিজ কনফার্ম মি যে আপনাদের ডিসপোজাল পার্টটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, যতটুকু আমরা কথা বললাম আজকে। কোনো কনফিউশন আছে কিনা একটু আমাকে ই করেন, মানে ফিডব্যাক দেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ওকে ওকে, বাকিরা কি আছেন? তাজবার তো আছেন, যত আমি দেখলাম। নাজমা আপনি আছেন? জি স্যার। ইয়াস ইরসানি, সবার কি রোজা লেগে গেল? আমি কনফিউজ। Yes, আমি sir. আমি কিন্তু সকালে একটা ক্লাস করাইছি, নামাজ পড়ছি, নামাজ পড়ে এসে আবার আপনাদেরকে ক্লাস শুরু করছি। তো আমার যদি রোজা না লাগে, আপনাদের রোজা লাগার কথা না। আচ্ছা, আহ, তাহলে আমরা নেক্সট টপিকটা চলে যাই। আমাদের আজকে যেটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস প্রিপেয়ার করার কথা, আমাকে একটু জাস্ট রিকল করান তো, আমার আসলে সঠিক মনে নাই যে আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস প্রিপেয়ার করার যেই মেথডগুলো নিয়ে আমরা কি গত ক্লাসে কথা বলেছিলাম না, এই যে মেথডগুলো নিয়ে মনে আছে? স্যার। কথা বলা হয়েছিল? জি। ওকে, মানে সামারি নিছেন আর কি, ডিসক্রিপশন। হ্যাঁ, মানে এই ডিসক্রিপশনটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আমাদের বেসিক্যালি হচ্ছে এই ইভেন প্রভিশনের কিছু ব্যাপারও আসছিল। সো আমাদের আজকে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এর প্রিপারেশনটা দেখানোর কথা, রাইট? মানে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আমরা কিভাবে প্রিপেয়ার করব যদি কোয়েশ্চেনে আসে, সেটা ফুল ফর্মে আমাকে প্রেজেন্ট করে দেখানোর কথা ছিল। এন্ড বিফোর স্টার্টিং দ্যাট আমি একটু তাও রিভিশন করে দিই, সামারি করে দিই। সেটা হচ্ছে আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস প্রিপেয়ার করার জন্য আমরা ঠিক যেমনটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের পাঁচটা ওয়ার্কিং করতাম আগে, তারপরে আমরা প্রিপারেশন করতাম। So, এখানে ব্যাপারটা অনেকটা এরকম না, হ্যাঁ। এখানে আমার পাঁচটা ওয়ার্কিং আসলে করতে হবে না, মানে পাঁচটা ওয়ার্কিং ম্যান্ডেটরি না বলতে পাঁচটা ওয়ার্কিং এর কোনোটাই আসলে লাগে না। আর গ্রুপ স্ট্রাকচার ছাড়া আবার কোনোটাই আসলে এখানে রেলেভেন্ট না। তাহলে এখানে রেলেভেন্ট কি? এখানে আমার আদার অ্যাডজাস্টমেন্ট গুলো রেলেভেন্ট, যেগুলো আমার রিলেটেড অ্যাডজাস্টমেন্ট লাগবে, রিলেভেন্ট অ্যাডজাস্টমেন্ট লাগবে, সেগুলাকে আমরা ওয়ার্কিং এর মাধ্যমে দেখাতে পারি। সেটা কিভাবে? সেটা আমরা দেখাতে পারি এমন ভাবে যে, সে ফর এক্সাম্পল আমার কোন ইন্ট্রা গ্রুপ ট্রেডিং আছে, হ্যাঁ। ইন্ট্রা গ্রুপ ট্রেডিং যদি থাকে, সো এই ইন্ট্রা গ্রুপ ট্রেডিংটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব? সো আমরা জানি ইন্ট্রা গ্রুপ যদি কোনো ট্রেডিং থাকে, সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করি, আমার রেভিনিউটাকে থেকেও আমরা অ্যাডজাস্ট করি, মানে ইন্ট্রা গ্রুপ সেলস এন্ড পারচেজ যদি থাকে, আমরা আমার রেভিনিউ থেকেও অ্যাডজাস্ট করি, এবং দেন এটাকে আমরা আমাদের কস্ট অফ সেলস থেকেও আমরা অ্যাডজাস্ট করি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ছিল আমাদের এখানে, যে ইন্টার গ্রুপ ট্রেডিং এর ক্ষেত্রে আমার রেভিনিউ থেকেও আমার মাইনাস হবে, কস্ট অফ গুডস সোল্ড থেকেও মাইনাস হবে। দেন আমার আসবে হচ্ছে আনরিয়েলাইজ প্রফিট যদি থাকে, সেক্ষেত্রে আনরিয়েলাইজ প্রফিট থাকলে এটা আমার কস্ট অফ সেলসটাকে বাড়াই দিবে, যেটা আমরা গত ক্লাসে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখেছিলাম যে আমার ক্লোজিং ইনভেন্টরি যদি আলটিমেটলি কমে যায় তাহলে কস্ট অফ সেলসটা বেড়ে যাবে। সো সেটা আমাকে আলটিমেটলি এখান থেকে কনসিডার করতে হবে, যে এই দুইটা হচ্ছে আমার বেসিক অ্যাডজাস্টমেন্ট। আর এর ছাড়া নর্মাল যে টেকনিক গুলা ছিল, নর্মাল টেকনিক হচ্ছে আমরা রেভিনিউ মানে ইনকাম এবং এক্সপেন্সেস অফ প্যারেন্ট এবং সাবসিডিয়ারি লাইন বাই লাইন অ্যাড করব, এক্সেপ্ট যদি সাবসিডিয়ারিকে আমি মিডল ইয়ারে অ্যাকোয়ার করি, মানে হাফ ওয়ে অফ দ্য ইয়ার আমি অ্যাকোয়ার করি, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ওই সাবসিডিয়ারির রেভিনিউ, সাবসিডিয়ারির এক্সপেন্সেস গুলোকে, ইনকাম এক্সপেন্সেস গুলোকে মান্থলি প্রপোর্শনে ট্রেড করব। এন্ড পরবর্তীতে ফাইনালি আমার কোশ্চেনে বলুক না বলুক, আমাকে এটা অ্যাট্রিবিউট করে দিতেই হবে, মানে এটা আমাকে অ্যালোকেট করে দিতেই হবে বিটুইন প্যারেন্ট এন্ড বিটুইন এনসিআই, যেটাকে আমরা বলি অ্যাট্রিবিউটেবল প্রফিট, প্রফিট অ্যালোকেশন বিটুইন প্যারেন্ট এন্ড মানে এনসিআই। যে কাজটা আমরা ওই যে ওয়ার্কিং টু তে নেট অ্যাসেট সাবসিডিয়ারির ক্ষেত্রে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আমরা ঠিক যেভাবে অ্যালোকেট করি,
এখানেও আমার ঠিক এই কাজটা করতে হবে এবং এটার জন্য একটা আলাদা অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কিং দেখাতে হবে। দ্যাট ইজ আওয়ার হোল বেসিক মেথড টেকনিক টু প্রিপেয়ার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। এবং প্রফিট অ্যালোকেশনের সময় আমার ফরম্যাটটা কি হবে সেটা আমরা গত ক্লাসে আপনাদেরকে ডিসকাশনে নিয়ে আসছিলাম। সেটা হচ্ছে আমরা এখানে অ্যালোকেট করব শুধু সাবসিডিয়ারির প্রফিট। সেখান থেকে আমি ফার্স্টেই বাদ দিব হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন, যেটা সাবসিডিয়ারির এক্সেস ডেপ্রিসিয়েশন, যেটা আমার এখান থেকে একটু মনে রাখার একটাই ওয়ে, মানে যেটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ওয়ার্কিং টুতে যে অ্যাডজাস্টমেন্ট গুলো আসছে সেই অ্যাডজাস্টমেন্ট গুলো এবং যে অ্যাডজাস্টমেন্ট গুলো আমার গুডউইলের ইম্পেয়ারমেন্ট লসে আসছে সেই অ্যাডজাস্টমেন্ট গুলো এখানে আমরা অ্যাডজাস্ট করবো। সো খেয়াল করে দেখেন, এক্সেস ডেপ্রিসিয়েশন যেটা আমরা ওয়ার্কিং টু থেকে বাদ দিতাম, প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট ইফ সাবসিডিয়ারি ইজ সেলার অনলি, যেটা আমরা ওয়ার্কিং টুতে আনতাম, ইম্পেয়ারমেন্ট লস যেটা আমার গুডউইল থেকে বাদ যেত। সো এই সবগুলো অ্যাডজাস্ট করার পর যে প্রফিটটা থাকবে সেটাকে আমরা বলি অ্যালোকেটেড প্রফিট, মানে অ্যাট্রিবিউটেবল প্রফিট। এই অ্যাট্রিবিউটেবল প্রফিটটাকে আমরা অ্যালোকেট করব বিটুইন প্যারেন্ট 80% and NCI 20%. That is how we will prepare our consolidated statement of profit or loss. এখন আমরা এটার জন্য রিসেন্ট ইয়ারে আসলে কোনো কোয়েশ্চেন পাইনি, কেননা রিসেন্ট ইয়ারে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসের কোয়েশ্চেনটা এইভাবে ফুল কোয়েশ্চেন খুব একটা আসতে দেখা যায় নাই। তো এটা একটু আগের কোয়েশ্চেন, বাট আগের কোয়েশ্চেন হলেও এই কোয়েশ্চেনটা অনেক রেলেভেন্ট ফর আওয়ার কারেন্ট স্ট্যান্ডার্ড প্যাটার্ন, কেননা এখানে আমার দুইটা জিনিসই কভার করে। মানে আমি রিকোয়ারমেন্টটা একটু আপনাদেরকে নিয়ে পড়ি। সো রিকোয়ারমেন্টটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কেন এই কোশ্চেনটা আসলে চুজ করা হলো। রিকোয়ারমেন্ট এ, ক্যালকুলেট কনসলিডেটেড গুডউইল অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। এই যে অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন, এটা কিন্তু আমার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট একটা লাইন, কেননা আমি আমার গুডউইলটা কোন ডেটে ক্যালকুলেট করব এটা আমার আমার খুবই খুবই কেয়ারফুলি করতে হবে, হ্যান্ডেল করতে হবে। এখানে যদি ইম্পেয়ারমেন্ট লস থাকেও আমি কিন্তু ইম্পেয়ারমেন্ট লস বাদ দিব না, কেননা এক্সামিনার আমাকে গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট বলে নাই ক্যালকুলেট করতে, গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট বলছে। সো এটা একটু খেয়াল করব। তার মানে আমার সাইক্লিপ হচ্ছে সাবসিডিয়ারি এন্ড বাইকম্প হচ্ছে প্যারেন্ট। তার মানে আমার সাইক্লিপের গুডউইল অ্যাট অ্যাকুইজিশন কত সেটা আমাকে বের করতে হবে, এন্ড উই নো গুডউইল অ্যাট অ্যাকুইজিশন এটা ওয়ার্কিং থ্রি আমাকে করতে হবে। সো ওয়ার্কিং থ্রি আমাকে ফুল কমপ্লিট করতে হবে উইথ ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন। তার মানে পুরো ব্যাপারটা আমাকে এখানে ওয়ার্কিং থ্রি যদি আমি করি, ওয়ার্কিং থ্রি পুরোটা আসলে করার জন্য ওয়ার্কিং ওয়ান টু এবং ওয়ার্কিং থ্রি তিনটে আসলে রিলেভেন্ট গুডউইলের জন্য। তো সেই ক্ষেত্রে 6 মার্কস যেহেতু আমি এত সময় পাবো না, যতটুকু আমি ক্যালকুলেশনে এটাকে সামারি করে করতে পারবো তত বেটার। বাট আমার ফুল ডিটেলস ক্যালকুলেশনের জন্য আমরা মনে রাখবো যে আমার গুডউইল ক্যালকুলেট করতে কি কি ইনফরমেশন লাগবে। আমার লাগবে ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন, আমার লাগবে ফেয়ার ভ্যালু অফ এনসিআই, আমার লাগবে হচ্ছে নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি অ্যাট অ্যাকুইজিশন ডেট। তো এই ইনফরমেশন গুলো আমার যে যে রিলেভেন্ট ওয়ার্কিং এ আছে সেই ওয়ার্কিং গুলো আমাকে এখানে দেখতে হবে। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এ, যে কারণে আমি বলছি যে এখানে সবগুলো জিনিসই আসলে কানেক্ট হয়ে আসবে। রিকোয়ারমেন্ট বি, যদিও এখানে এক্সট্রাক্ট প্রিপেয়ার করতে বলছে, বাট আমরা আমাদের কোশ্চেনে পুরো কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটাই দেখাবো, সো দ্যাট আপনারা রিলেট করতে পারেন প্রেজেন্টেশনটা কিরকম হবে। এক্সট্রাক্ট কি কি বের করতে হবে? রেভিনিউ, কস্ট অফ সেলস, ফাইন্যান্স কস্ট, প্রফিট অ্যাট্রিবিউটেবল টু এনসিআই, মানে যেটা আমি বললাম আপনাদেরকে, যেটা আমাকে বললো আমাকে করতে হবে, না বললো আমাকে করতে হবে। আলটিমেটলি এই চারটার জন্য হচ্ছে আমার টোটাল 9 মার্ক। তার মানে যদিও এটা 15 মার্কের কোয়েশ্চেন, বাট আপনারা যখন এক্সাম দিবেন তখন এই কোয়েশ্চেনটাকেই হয়তো বা আরেকটু ব্রেকডাউন করে এখানে আরো একটু ক্যালকুলেশন হয়তো বা অ্যাডভান্স টাইপের কোনো একটা কিছু নিবে। তো আমার রিকোয়ারমেন্ট ক্লিয়ার, আমি আগে গুডউইল ক্যালকুলেশনটা করব যেটা ইজি মার্ক আমার জন্য, এন্ড দেন আমি চলে যাব কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, সেটা প্রিপেয়ার কিভাবে করতে হয়। সো আমরা একটু কোশ্চেনটা এট এ গ্ল্যান্স করে ফেলি, তারপরে আমরা গুডউইলের ক্যালকুলেশনটা কোত্থেকে আমরা শুরু করব সেই প্ল্যানিংটা করি। অন 1st July 20x4, তার মানে 2014, Bicom acquired 80% of Cyclip equity shares on the following terms. তার মানে acquisition date আমরা already clear, 1st July 2014. Then next information হচ্ছে কত পার্সেন্ট সে acquire করেছে, 80%. Then a share exchange of 2 shares in Bicom for every 3 shares acquired in Cyclip. তার মানে খেয়াল করেন এটা হচ্ছে আমার শেয়ার কনসিডারেশন। তার মানে শেয়ার কনসিডারেশন আমরা এখান থেকে জানি কিভাবে বের করতে হয়। ও কি বলছে কন্ডিশনটা ভালো করে খেয়াল করি, সাইক্লিপের 3টা শেয়ারের এগেইনস্টে প্যারেন্ট কোম্পানি তার 2টা শেয়ার ইস্যু করবে। তার মানে আমার যতগুলা শেয়ার সে কন্ট্রোল করবে, মানে যতগুলা শেয়ার সে অ্যাকোয়ার করবে সেটাকে আমরা ডিভাইড করব 3 দিয়ে, মাল্টিপ্লাই করব 2 দিয়ে, এন্ড এটা করার পর যেটা আমার আসবে সেটা আমার সাবসিডিয়ারি কোম্পানির
মানে আমার প্যারেন্ট কোম্পানির যে শেয়ার প্রাইস থাকবে সেই প্যারেন্ট কোম্পানির শেয়ার প্রাইস দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো। সো এটা হচ্ছে টেকনিক টু ক্যালকুলেট ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন, শেয়ার কনসিডারেশন। এরপর এটা কি বলছে দেখেন, ক্যাশ পেমেন্ট ডিউ অন 30 জুন 2015, তার মানে ঠিক 1 বছর পর, of $1.54 per shares acquired, Biocom's cost of capital 10% per annum। তার মানে এটা আমাকে ডেফার্ড কনসিডারেশন প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে এবং এটার জন্য আমাকে ডিসকাউন্টিং করতে হবে এন্ড দেন আনউইন্ডিং করতে হবে। সো এটা আমরা প্রসেসটা জানি। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার এই 1.54, যেটা আমি 1 বছর পরে দিব, ইনটু নাম্বার অফ শেয়ারস অ্যাকোয়ার্ড, সেটা আমি কনভার্ট করব 10% রেটে, কস্ট অফ ক্যাপিটালে, প্রেজেন্ট ভ্যালু কত, তাহলে ডাবল এন্ট্রি হবে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট, ডেফার্ড কনসিডারেশন ক্রেডিট। দেন এটাকে যখন আমরা আনউইন্ডিং করব, ওই প্রেজেন্ট ভ্যালুর উপর আমি 10% অ্যাপ্লাই করব এন্ড দেন এটা আমার রিপোর্টিং ডেটে যত মাস কভার করে, যেহেতু আমার রিপোর্টিং ডেট হচ্ছে 31 মার্চ, তাহলে আমাকে এখন দেখতে হবে যে আমার অ্যাকুইজিশন ডেট থেকে রিপোর্টিং ডেটের গ্যাপটা কত দিনের। সো আমি একটু যদি দেখি, এটা সম্ভবত 9 মান্থ, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। সো ইট ইজ 9 মান্থ। তার মানে আমাকে all relevant income and expense related to cycling আমাকে 9 মান্থের কনসিডারেশন আনতে হবে। তার মানে এখানেও আমার ফাইন্যান্স কস্টটা 9 মান্থের আসবে। ওকে, এটা একটু আমরা মাথায় রাখবো। দেন পরের প্যারাগ্রাফটাতে যাই, যেটা আমার শেয়ার কনসিডারেশনের ক্যালকুলেশনের জন্য রেলেভেন্ট। এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন, shares in Bicom and Cyclic had a stock market value of $3 and $2.5 each respectively। তার মানে আমার বাইকমের শেয়ার প্রাইস হচ্ছে $3, যেটা আমার শেয়ার কনসিডারেশনের জন্য ক্যালকুলেশনে লাগবে, আর $2.5 হচ্ছে সাইক্লিক মানে সাবসিডিয়ারি শেয়ার প্রাইস, যেটা আমার হয়তোবা এনসিআই ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য লাগবে যদি এনসিআই ফেয়ার ভ্যালু দেওয়া না থাকে। তাহলে এইটুকু ইনফরমেশন থেকে আমরা কিন্তু অনেকটুকুই বের করতে পারলাম যে কিভাবে আমরা গুডউইলটা ক্যালকুলেট করব। বাট আমার নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি এট অ্যাকুইজিশন ডেট কত, সেটা কিন্তু আমার কোনো এখনো লিঙ্ক ওইভাবে বলা হয় নাই, দেওয়া হয় নাই। সো সেই লিস্টটা আমরা একটু নিচে থেকে পাওয়া যায় কিনা দেখি। Statement of profit or loss for the year ended 31st March 2015. Revenue, parent company 24,200 and Cyclip হচ্ছে 10,800। একটা জিনিস আমরা বাই ডিফল্ট আমরা মনে রাখবো এই কোশ্চেনটা করার সময়, যখনই আমরা সাইক্লিপের রেভিনিউ কস্ট অফ সেলস আমরা নিব, আমরা কিন্তু প্রপোর্শনেটলি 9 মান্থের নিব। প্লিজ, প্যারেন্টেরটা ফুল 12 মান্থেরই থাকবে, বাট সাইক্লিপের জন্য আমরা নিব অনলি ফর 9 মান্থ, অনলি ফর পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড। স্যার এটা কেন করবো, মানে why subsidiary and why not parent company? ওকে, প্যারেন্ট কোম্পানিটা আমরা কেন করব, ভালো করে চিন্তা করেন। মানে প্যারেন্ট কোম্পানি কে, দ্য গ্রুপ, রাইট? Yes. ওকে, গ্রুপ তো আমার ফার্স্ট থেকেই সে মানে এক্সিস্ট করে নাকি গ্রুপ আমার এই 1 জুলাই থেকে আসছে? মানে মানে বাইকম তো এর আগে থেকেই আছে। মানে বাইকমের যে 24,200 রেভিনিউ, এটা কি 1 জুলাই টু 31 মার্চের রেভিনিউটা, নাকি এটা ওর পুরো 1 বছরের রেভিনিউটা ফর দ্য ইয়ার এন্ড? 1 বছরের রেভিনিউ, ঠিক না? তাহলে এই জন্য বাইকম্পের রেভিনিউ কোনো অ্যালোকেশন, কোনো অ্যাপোর্শনমেন্ট, কোনো প্রপোর্শন করার কোনো লজিক নাই। এখন আসি আমরা সাইক্লিপেরটা কেন করব, খেয়াল করেন। সাইক্লিপের এই যে 10,800 রেভিনিউটা আছে, এই 10,800 কত মাসের রেভিনিউ ফর Sir, দ্য ইয়ার, 9 months, ফর দ্য ইয়ার এন্ডে 10,800 রেভিনিউটা কত মান্থের? 9 মান্থের না 12 মান্থের? 9 months. নো, এটা 12 মান্থের। 10,800টা 12 মান্থের। এই যে খেয়াল করে দেখেন, ও স্টেটমেন্ট আচ্ছা। অফ প্রফিট অর লস ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড মানে কি? 1 বছরের। হ্যাঁ। তাহলে 10,800 যে 12 মান্থের, 12 মান্থ মানে কি? 1 এপ্রিল টু 31 মার্চ, ঠিক Yes, না? sir. আচ্ছা, এখন আসেন এপ্রিল, মে, জুন, এই 3 মাস, এই 3 মাস কি প্যারেন্ট কোম্পানি ওকে অ্যাকোয়ার করেছিল? মানে 3 মাসে কি ওর কোনো কন্ট্রোল ছিল সাবসিডিয়ারির উপর? না স্যার। তাহলে এই 3 মাসের রেভিনিউ কেন প্যারেন্ট কোম্পানি? বুঝছি। তার মানে, আমরা আমাদের যে মানে আমাদের যে ইনকাম এবং এক্সপেন্সেস যে পোর্শনটা, এটা আমরা অনলি কনসিডার করি হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন পোর্শন। তার মানে হচ্ছে আমরা অ্যাকোয়ার করার পরের যে অ্যামাউন্টটা। এখন আসেন আমরা অ্যাসেট লাইবিলিটিতে আমরা এই প্রপোর্শনটা তো করি না। অ্যাসেট লাইবিলিটিতে আমরা কেন করব? কারণ অ্যাসেট আমার কখন ডিসাইড হয় যে এটা আমার অ্যাসেট? এট দ্য রিপোর্টিং ডেট। আমরা তো এটা বছরের শেষেই বলতেছি এটা আমার অ্যাসেট। এবং অ্যাসেটের ক্ষেত্রে তো এরকম না যে আমার প্রপোর্শনেট কন্ট্রোল লাগবে। মানে আমি অ্যাসেটটা তো মানে লিগেলি কখনো এটা মানে কনসেপ্টটা চিন্তা করি না। আমরা তো সাবস্টেন্স ওভারফ্রম চিন্তা করে এটাকে অ্যাসেট বলি। তো যখনই ওইটার উপর কন্ট্রোল চলে আসে, যখন ওইটা আমার অ্যাপ্লিকেশন হয়ে যায়, তখন ওইটাকে আমরা আমাদের ফুল অ্যাসেট হিসেবে ধরি, ফুল লাইবিলিটি হিসেবে ধরি। সো এটা আমরা একটু খেয়াল করি যে আমরা যখন স্টেটমেন্ট অফ প্রফিট অর লস করব,
সাবসিডিয়ারির যত ইনকাম, যত এক্সপেন্সেস থাকবে, যেটা আমরা আগেও বলেছি অনেকবার, সেটা অবশ্যই আমাকে কনসিডার করতে হবে অনলি পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ডের জন্য। দ্যাট মিনস অ্যাকোয়ার করার পর থেকে রিপোর্টিং ডেট পর্যন্ত। এবং এইটার ডিফারেন্সটা যদি 12 মান্থের কম হয় তাহলে অবশ্যই আমাকে সাবসিডিয়ারির ইনকাম, সাবসিডিয়ারির এক্সপেন্স সবগুলো আমার মান্থলি প্রপোর্শনেট রেট করতে হবে। ওকে, এরপরে ডিস্ট্রিবিউশন কস্ট মানে অ্যাজ ইট ইজ যেটা আমরা বললাম, অ্যাডমিন এক্সপেন্স প্যারেন্ট 800 থাকবে, 369 মান্থের হবে। ফাইন্যান্স কস্ট যদি অ্যাডজাস্টমেন্ট থাকে এখানে অ্যাডজাস্টমেন্ট আসবে। ইনকাম ট্যাক্স এক্সপেন্স অ্যাগেইন এখানেও আমার সেম, আমার 9 মান্থের আসবে। প্রফিট ফর দ্য ইয়ার, এখানেও আমার এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এই যে প্রফিট ফর দ্য ইয়ার, এটা হচ্ছে আমার প্যারেন্টের, যেটা পুরোটাই প্যারেন্ট পাবে, বাট সাবসিডিয়ারির যে প্রফিটটা 2400 সেটা আমাকে অ্যালোকেট করতে হবে এই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। এই যে অ্যাডজাস্টমেন্ট আমরা এখানে দেখাচ্ছি, তার মানে 2400 থেকে আমার যা যা সাবসিডিয়ারির অ্যাডজাস্টমেন্ট ছিল সেগুলো সব অ্যাডজাস্ট করে অ্যাট্রিবিউটেবল প্রফিট বের করতে হবে। তারপরে আমার ওই পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটা অ্যালোকেট করতে হবে অ্যামং প্যারেন্ট অ্যান্ড এনসিআই। নাও এতটুকু ছিল প্রফিট অ্যান্ড লসের পার্ট। এই পার্টটুকু হচ্ছে আমার ইকুইটির পার্ট। দেখেন ইকুইটির পার্টে আমার কি বলছে, 1 এপ্রিল 2014, তার মানে এটা হচ্ছে আমার বছরের শুরুতে, রাইট? মানে নট অ্যাট অ্যাকুইজিশন ডেট, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে অ্যাকুইজিশন ডেটের তো আমার নেট অ্যাসেটটা দরকার। তাহলে অ্যাকুইজিশন ডেটের নেট অ্যাসেটটা আমরা বের করার জন্য, যেমন শেয়ার ক্যাপিটাল, এটা আমার সেমই থাকবে, শেয়ার ক্যাপিটাল চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে এটার একটা ক্যালকুলেশন কিন্তু আমাকে করতে হবে। কি ক্যালকুলেশন করতে হবে? ওর প্রতিটা শেয়ারের ভ্যালু দেখেন $1 করে। সো নাজমা, আপনি এখানে একটা মানে আপনার কনফিউশন ছিল যে আমরা সবসময় বলতাম যে শেয়ারের প্রাইস অলওয়েজ $1 করেই দেওয়া থাকে, বাট অনেক সময় কিন্তু এটা 50 সেন্টও থাকতে পারে। সো প্লিজ মানে মেক ইট ক্লিয়ার। তার মানে 12,000 হচ্ছে আমার টোটাল শেয়ার ক্যাপিটালের ভ্যালু, মানে 12,000 বলতে এখানে 1000 কমন দেওয়া আছে। এইটার প্রতিটার ভ্যালু হচ্ছে $1, মানে ফেস ভ্যালু হচ্ছে $1 করে। তাহলে নাম্বার অফ শেয়ার কত? নাম্বার অফ শেয়ার হচ্ছে 12,000। এখন আসি, ও কত পার্সেন্ট অ্যাকোয়ার করেছে? 80%। তাহলে 12,000 ইন্টু 80% কত হয়? 9,600, রাইট? তাহলে এই 9,600 হচ্ছে আমার অ্যাকোয়ার্ড নাম্বার অফ শেয়ার, যেটা আমাকে বলছে প্রতি 3টা শেয়ারের জন্য ও 2টা শেয়ার দিবে। তার মানে 9,600 ডিভাইডেড বাই 3 into 2 into $3, that is called our fair value of share consideration. এরপর আসেন রিটেন আর্নিংস। এই রিটেন আর্নিংস কিন্তু আমার কোনো কাজেই আসবে না, খেয়াল করে দেখেন। কেন কোনো কাজে আসবে না? কেননা এই রিটেন আর্নিংস আমার অ্যাকুইজিশন ডেটা রিটেন আর্নিংস না। তাহলে অ্যাকুইজিশন ডেটা রিটেন আর্নিংস আমি কিভাবে বের করব? অ্যাকুইজিশন ডেটা রিটেন আর্নিংস আমি বের করব এমন ভাবে যে আমার 13,500 হচ্ছে ওপেনিং রিটেন আর্নিংস, মানে 1 এপ্রিল 2014 এর। এটার সাথে আমার আরো 3 মাসের প্রফিট অ্যাড করতে হবে। কেন 3 মাসের? কেননা আমি এপ্রিলের 1 তারিখে হচ্ছে আমার এই ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে, বাট আমি অ্যাকোয়ার করেছি হচ্ছে 1 জুলাইতে। তার মানে আমার এপ্রিল, মে, জুন, এই 3 মাসের যত প্রফিট আমার সাবসিডিয়ারি থেকে আসছে 2400 ডিভাইডেড বাই 12 ইন্টু 3, এই প্রফিট অ্যাড করলেই আমরা পাবো রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন ডেট, যেটা আমার দরকার আসলে, মানে যেটা আমার নেট অ্যাসেট অ্যাট সাবসিডিয়ারি করতে লাগবে। ওকে, সো এখানে আর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা সেটা আমরা এই ওয়ার্কিং গুলো দেখলেই বুঝতে পারবো, এই নোটগুলো পড়লেই আমরা বুঝতে পারবো। সো এতটুকু যা করলাম মোটামুটি ভাবে আমাদের ঠিক আগের মতোই অনেকটা কমন টাইপ অফ জিনিস। এখন আমরা অ্যাডিশনাল ইনফরমেশন গুলো পড়ে একটু ক্লিয়ার আইডেন্টিফিকেশন চাই যে আসলে আমার এখানে কি কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে কোন অ্যাডজাস্টমেন্ট গুলো আমাকে আসলে এখানে নিয়ে আসতে হবে। তো আপনি দেখেন নোট নাম্বার 1, at the date of acquisition the fair value of Cyclips asset were equal to their carrying amount with exception of an item of land which had a fair value of 720 above its carrying amount। খেয়াল করেন, তার মানে ও আমাকে যেটা বলতেছে, যেটা আমরা সবাই জানি যে অ্যাকুইজিশন ডেটে আমার সাবসিডিয়ারি সব অ্যাসেট সব লায়াবিলিটি গুলাকে আমরা ফেয়ার ভ্যালুতে কনসিডার করব। সো তার মানে এখানে ও সব ফেয়ার ভ্যালু ইকুয়াল আছে এক্সেপ্ট একটা প্ল্যান, মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যেটার ভ্যালুটা 720,000 এক্সেস, মানে বেশি। তাহলে এটা আমার অ্যাকুইজিশন ডেটে নেট অ্যাসেটকেও বাড়াবে, রিপোর্টিং ডেটে নেট অ্যাসেটটাকেও বাড়াবে। প্লাস এই 720 যেহেতু প্ল্যান, যেহেতু এটা আমার ডেপ্রিসিয়েবল অ্যাসেট, এইটা রিমেইনিং ইউজফুল লাইফ কত সেটা আমাকে দেখতে হবে। রিমেইনিং ইউজফুল লাইফ হচ্ছে 18 মান্থ। তার মানে 720,000 ডিভাইডেড বাই 18
এই 18 করার পর আমরা পার মান্থের ডেপ্রিসিয়েশন পাবো। পার মান্থের ডেপ্রিসিয়েশন তো আমার জন্য হবে না, আমার রিপোর্টিং ডেটের ডেপ্রিসিয়েশন লাগবে। তাহলে রিপোর্টিং ডেটের ডেপ্রিসিয়েশন হচ্ছে এই 720 ডিভাইডেড বাই 18 ইন্টু 9 করলে আমি যে ডেপ্রিসিয়েশনটা পাবো সেটাই হচ্ছে আমার এক্সেস ডেপ্রিসিয়েশন এট দ্য রিপোর্টিং ডেট, যেটা আমাকে কোথায় চার্জ করতে বলছে, যেটা আমার কস্ট অফ সেলস এ চার্জ করতে বলছে। তার মানে এটা আমার কস্ট অফ সেলস এর সাথে অ্যাড হয়ে যাবে। প্লাস আমরা আবার একটু ব্যাক করি, এই যে এক্সেস ডেপ্রিসিয়েশন, এই যে এখানে আমার যে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের এক্সেস ডেপ্রিসিয়েশন, এইটা এখানে আমার অ্যাট্রিবিউট করার সময় এই অ্যাডজাস্টমেন্টটা প্রফিট অ্যাট্রিবিউশনের সময়ও আসবে। নোট নাম্বার 2, অন 1st April 2014, কবে এটা? 1st April 2014 হচ্ছে বছরের শুরুতে, নট অ্যাট অ্যাকুইজিশন ডেট। সাইক্লিপ commenced the construction of a planned production facility, financing this by a bank loan. এটা বেসিক্যালি IS 23 borrowing cost। আপনাদেরকে IS 23 এখনো কভার হয়েছে? আই বিলিভ হয়ে যাওয়ার কথা। হয়নি এখনো? ওকে। সাইক্লিপ না ভাই এখনো বরেন অন করায় নাই, বাট বরেন অন তো আইএস 16 এর সাথে নয়। এটা IS 16 এরই একটা এডিশনাল IS, সো আই বিলিভ এটা হওয়ার কথা। বরেন অন করায় নাই ভাইয়া, যে আইএস 16 করেছে। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখি আমরা, সাইক্লিপ হ্যাজ ফলোড দ্য লোকাল গ্যাপ ইন কান্ট্রি ওয়ার ইট অপারেটস উইচ প্রোহিবিটস দ্য ক্যাপিটালাইজেশন অফ ইন্টারেস্ট। তার মানে আমরা এটুকু পড়ে যেটা বুঝলাম যে সাইক্লিপ ও ঠিক যেখানে ওর মানে ও ও ও মেবি ইউএস বেসড একটা কোম্পানি, ও গ্যাপ ফলো করে। গ্যাপ মানে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, যেখানে আসলে বরোইং কস্টটা ক্যাপিটালাইজ করা যাবে না, মানে এটাকে ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে দেখানো যাবে। বাট IS 23 কিন্তু এটা বলে না। IS 23 বলে যদি কোনো অ্যাট্রিবিউটেবল কস্ট, মানে যদি কোনো মানে ফাইন্যান্স কস্ট, বরোইং কস্ট আমার কোয়ালিফাইং অ্যাসেটের জন্য হয় এবং ওইটা যদি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল হয়, তাহলে আমরা এই বরোইং কস্টটাকে ক্যাপিটালাইজ করতে পারবো অ্যাজ পার IS 23। তো এটা ও বলতেছে যে ও প্রোহিবিট। বাট এখন আসেন যে বাইকম কি করবে। বাইকম হ্যাজ ক্যালকুলেটেড দ্যাট ইন অ্যাকর্ডেন্স উইথ IS 23 বরোইং কস্ট ইন্টারেস্ট $100,000 হুইচ অ্যাক্রুড ইভেন থ্রু আউট দ্য ইয়ার, মানে হচ্ছে মানে ওভার দ্য ইয়ার আমার ইকুয়ালি হচ্ছে সেম থাকবে, would have been capitalized at 31st March 2015। মানে ও বলতেছে যে এই 100 মানে $100,000 31st March 2015 এ ক্যাপিটালাইজ করার কথা, বাট এটাকে সে এক্সপেন্স হিসেবে দেখাই ফেলছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের জন্য যতটুকু সে ফাইন্যান্স কস্ট হিসেবে দেখাইছে, তার মানে আমি একটু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই যে এখানে যে 300,000 আমার ফাইন্যান্স কস্ট আছে, এর মধ্যে 100,000 হচ্ছে আসলে আমার ফাইন্যান্স কস্ট দ্যাট রিলেটেড টু ক্যাপিটালাইজেশন কস্ট, বরোইং কস্ট। সেটাকে সে ক্যাপিটালাইজ করতে পারবে না, কেননা তার লোকাল স্ট্যান্ডার্ড আমাকে মানে এটা অ্যালাউ করে না। বাট আমাদের IFRS কিন্তু এটা অ্যালাউ করে। সো সেই ক্ষেত্রে আমার এইটার রেসপেক্টিভ 9 মান্থের ফাইন্যান্স কস্টটাকে আমার কি করতে হবে আলটিমেটলি, মানে আমার এই 100,000 হচ্ছে পুরো এক বছরের, এটা 9 মান্থে যতটুকু আসে সেটুকু আমাকে আলটিমেটলি ফাইন্যান্স কস্টটা এক্সক্লুড করে দিতে হবে, মানে ফ্রম দা ফাইন্যান্স কস্ট। এরপরে দেখেন মানে ওর পরের পয়েন্টটা কেন আসলে ও বলতেছে যে এটাকেও ক্যাপিটালাইজ করতে পারবে। দ্য প্রোডাকশন ফ্যাসিলিটি স্টিল আন্ডার কনস্ট্রাকশন, এবং এটা কোয়ালিফাইং অ্যাসেটের ক্রাইটেরিয়াও মিট করে, এখনো পর্যন্ত কনস্ট্রাকশনই আছে, মানে ইট উইল টেক সিগনিফিকেন্ট টাইম। তাহলে আমরা এটার যে অ্যাডজাস্টমেন্টটা দেখলাম, এটার অ্যাডজাস্টমেন্টটা আসলে খুব সিম্পল। এটা আমার ক্যাপিটালাইজ যে হবে সেই পার্টটা আমার এখানে না কনসিডার করলেও হবে, কেননা এটা আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমরা ক্যাপিটালাইজ করবো, মানে প্ল্যান্টের সাথে আমরা যদি প্ল্যান্টের ইনফরমেশন দেওয়া থাকতো সেটার সাথে আমরা এই কস্টটাকে ক্যাপিটালাইজ কস্টটাকে অ্যাড করে দিতাম। যেহেতু প্রফিট আর লসের পার্ট, শুধু আমরা যেটা করব এই ফাইন্যান্স কস্ট থেকে যতটুকু ক্যাপিটালাইজড বরোইং কস্ট সেটুকু আমরা এক্সক্লুড করে দিব, দ্যাটস ইট। এরপরে দেখেন নোট নাম্বার 3, sales from Bicom to Cyclip in the post acquisition period were 3 million at a markup on cost of 20%। তার মানে আমার পোস্ট অ্যাকুইজিশনের পর 3 মিলিয়ন সে আলটিমেটলি সেল করেছে, এবং যেটাতে মার্কআপ হচ্ছে 20%। সাইক্লিপ, খেয়াল করেন পরের পার্টটা, সাইক্লিপ had 420,000 of these goods in inventory as at 31st March 2015। তার মানে এখানে ইন্টারগ্রুপ সেলসও আছে, আবার ইন্টারগ্রুপ আনরিয়েলাইজড প্রফিটও আছে। তার মানে আমাকে ফার্স্টে রেভিনিউ থেকেও বাদ দিতে হবে,
আমাকে কস্ট অফ সেলস থেকেও বাদ দিতে হবে, দেন আমাকে আনরিয়েলাইজ প্রফিট ক্যালকুলেট করতে হবে এই 420,000 এর উপর। 420,000 এর উপর আমার যতটুকু আনরিয়েলাইজ প্রফিট আসবে, যেহেতু বাইকম সেল করেছে এটা, তাহলে এটা আমার আলটিমেটলি আর এই অ্যালোকেশনে আসবে না, মানে এই অ্যালোকেশনে আসবে না, বাট আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের গ্রুপের মানে প্যারেন্টের কস্ট অফ সেলস এর সাথে এটা আমাকে ইনক্রিজ করে দিতে হবে আনরিয়েলাইজ প্রফিট। কেউ কিছু বলতে যাচ্ছেন মনে হয়, আনরিয়েল করতে যাচ্ছেন হয়তো। ওকে, কিছু না বলেন, আমরা পরের টপিকে যাই। এরপরেরটা হচ্ছে নোট নাম্বার 4, বাইকমস পলিসি টু ভ্যালু নন কন্ট্রোলিং ইন্টারেস্ট অ্যাট ফেয়ার ভ্যালু অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। এই যে খেয়াল করেন, ও ফেয়ার ভ্যালুতে মেজার করে। ফর দিস পারপাস সাইক্লিস্ট শেয়ার প্রাইস, এই যে সাইক্লিস্ট শেয়ার প্রাইস অ্যাট দ্য ডেট can be deemed to be representative of the fair value of shares held by the non-controlling interest। তার মানে এই যে সাইক্লিপের যে শেয়ার প্রাইস $2.5, এটাকেই আমার কনসিডার করতে বলছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হিসেবে। তাহলে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কত হবে? 12,000 ইন্টু 20%, 2,400, 2,400 $2.5 পার শেয়ার, এটাই আসবে হচ্ছে আমার এনসিআই এর ভ্যালু, নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালু, যেটা আমার ওয়ার্কিং ট্রিতে লাগবে টু ক্যালকুলেট গুডউইল। Last working on 31st March 2015, BICOM carried out an impairment review when identified that goodwill on acquisition of Cyclip was impaired by, খেয়াল করে দেখেন, 500,000, and impairment goodwill is charged to cost of sales। এখানে আমি একটু বলে দেই আপনাদেরকে আবার একটু রিলেট করাই দিই। দেখেন, আপনাদেরকে আমি আগেও বলেছি যে আপনাকে গুডউইলের ইম্পেয়ারমেন্ট যদি দেওয়াও থাকে, যেহেতু ও গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট বের করতে বলছে, সো ভুলেও আপনারা ইম্পেয়ারমেন্ট লসটা বাদ দিবেন না টু ক্যালকুলেট গুডউইল। বাট টু ক্যালকুলেট অর টু প্রিপেয়ার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, অবশ্যই এটা আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের কস্ট অফ সেলস হিসাবে চার্জ হবে। নাম্বার 1, এখানে যদি কস্ট অফ সেলস এর কথা না বলতো আপনাকে, আপনি চাইলে এটাকে অ্যাডমিন এক্সপেন্সের সাথে দেখাতে পারতেন। যেহেতু কস্ট অফ সেলস বলেই দিছে, আপনি এখানে চাইলেও অন্য কস্টের সাথে এটা ইম্পোজ করতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2, এটা যেহেতু সাবসিডিয়ারির গুডউইলের ইম্পেয়ারমেন্ট, এটা আপনাকে এই যে প্রফিট অ্যালোকেশন করবেন, এই প্রফিট অ্যালোকেশনের এই ইম্পেয়ারমেন্ট অফ গুডউইল, সেটা আপনাকে এখানে লেস করতে হবে ফ্রম সাবসিডিয়ারি প্রফিট আফটার ট্যাক্স। ওকে, that is the full summary of preparing consolidated statement of profit or loss। আমরা এখন আগে গুডউইলটা ক্যালকুলেট করব। গুডউইল ক্যালকুলেশনের যা যা মানে ইনস্ট্রুমেন্ট এলিমেন্টস আমার দরকার, সবকিছু আমরা অলরেডি কনসিডারেশনে আনছি, ডিসকাশন করেছি। আই বিলিভ এখন যদি আমরা একটা একটা করে ক্যালকুলেশন করে ফেলি, আমার গুডউইল ক্যালকুলেশনটা খুব একটা কমপ্লিকেটেড হবে না। ফার্স্টে আমরা আসি যে শেয়ার কনসিডারেশন। ওকে, তাহলে শেয়ার কনসিডারেশনটা দেখেন আপনি। শেয়ার কনসিডারেশনের ক্ষেত্রে আমরা ফার্স্টে কি ক্যালকুলেট করব? ফার্স্টে ক্যালকুলেট করব কতগুলা শেয়ার সে অ্যাকোয়ার করেছে। 80% শেয়ার অ্যাকোয়ার করেছে। দেন আমরা ক্যালকুলেট করব যে কতগুলা শেয়ার সে ইস্যু করবে, প্যারেন্ট কোম্পানি ইস্যু করবে। কতগুলা ইস্যু করবে যেটা আমরা বললাম, প্রতি 3টার জন্য 2টা করে শেয়ার ইস্যু করবে। আর এই শেয়ারের মার্কেট ভ্যালু কত করে প্যারেন্ট কোম্পানি? $3। তাহলে ফেয়ার ভ্যালু অফ শেয়ার কনসিডারেশন কত? 19,200। এটা মানে অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট, যেটা আমার গুডউইল দ্বারা রিপ্লেস হবে। শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, শেয়ার প্রিমিয়াম ক্রেডিট, মানে হচ্ছে এটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের প্যারেন্ট কোম্পানির ইকুইটির সাথে শেয়ার ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে যাবে, শেয়ার প্রিমিয়ামের সাথে অ্যাড হয়ে যাবে। এখানে যেহেতু কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করতে হবে না, এই জন্য আমার এই পার্টটুকু না করলেও মানে প্রবলেম নাই, যেহেতু চলে আসছে এই জন্য আমরা ডাবল এন্ট্রিটা এখানে দেখানোর চেষ্টা করেছি। দেন ডেফার্ড কনসিডারেশন। ডেফার্ড কনসিডারেশনের ক্ষেত্রে আমরা কি বলেছি? ডেফার্ড কনসিডারেশনের ক্ষেত্রে আমরা বলেছি স্টেপ 1, আমাকে কি করতে হবে? প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে এটার ফিউচার ভ্যালুটা। তাহলে আমাকে আগে দেখতে হবে আমি 1 বছর পরে কত কনসিডারেশন দিব। 1 বছর পরে কনসিডারেশন দিব হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাকোয়ার্ড শেয়ার 9600, প্রতিটা শেয়ারে কত করে আমি কনসিডারেশন দিব? 1.54। এটা আমি 1 বছর পরে দিব। তাহলে 9600 ইন্টু 1.54, 14,784। এই 14,784
এইটা আমি 1 বছর পরে দিব, তাহলে এটা আমাকে স্টেপ ওয়ানে প্রেজেন্ট ভ্যালুতে ডিসকাউন্টিং করতে হবে বাই অ্যাপ্লিকেবল কস্ট অফ ক্যাপিটাল। এখানে যেহেতু কস্ট অফ ক্যাপিটাল 10% এর ডিসকাউন্ট ফ্যাক্টর কত দেওয়া নাই, আমরা জানি হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ডিসকাউন্টিং ফ্যাক্টর, 1 + r⁻n। আর মানে হচ্ছে আমার মানে ইন্টারেস্ট রেট 10%, আর n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তো এইটা ইউজ করে আমরা এই ফর্মুলাটা এখানে দেওয়া আছে, দেখেন 1 + 10% ⁻⁻1 মানে হচ্ছে -n। আমার ডিসকাউন্ট ফ্যাক্টর আসে হচ্ছে 0.909 এরকম, মানে কন্টিনিউসলি আছে। তো সেই ক্ষেত্রে আমি এইটাকে মাল্টিপ্লাই করবো হচ্ছে ফিউচার ভ্যালু দিয়ে। খেয়াল করে দেখেন, ফিউচার ভ্যালু ইনটু ডিসকাউন্ট ফ্যাক্টর। এই ডিসকাউন্ট ফ্যাক্টর যেটা আমরা করলাম, এই ডিসকাউন্ট ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করার পর আমার প্রেজেন্ট ভ্যালু আসে হচ্ছে 13,440। এই 13,440 এর ডাবল এন্ট্রি কি হবে? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট, যেটা আমার রিপ্লেস হয়ে যাবে গুডউইল ক্যালকুলেশনের সময়, অ্যান্ড ডেফার্ড কনসিডারেশন ক্রেডিট। দেন আরেকটা পয়েন্ট আসবে এখানে, সেটা হচ্ছে আমি এই যে ডিসকাউন্টিং করলাম, ডিসকাউন্টিং করার পর ডিসকাউন্টিং করার পর এখন এটা আমাকে আবার আনউইন্ডিং করতে হবে। আনউইন্ডিং করবো কত পার্সেন্ট রেটে? 10% রেটে। ডিসকাউন্টিং ফ্যাক্টর অ্যাট দ্য রেট 10% রেটে। তাহলে 10% রেটে যদি আমরা এটাকে ডিসকাউন্ট মানে আনউইন্ডিং করি, তাহলে এই 13,440 এটার উপর আমার 10% ইন্টারেস্ট হবে। বাট 10% কিন্তু আমার 1 বছরের ইন্টারেস্ট। এটা একটু আমরা আবার খেয়াল করবো। আমরা এই জিনিসগুলোতে কিন্তু আমরা ভুল করলে চলবে না। আমার এখানে কিন্তু 1 বছরের ইন্টারেস্ট আসলে মানে কনসিডারেশন আসবে না। আমার এখানে কনসিডারেশন আসবে অনলি ফর 9 মান্থ, অনলি ফর 9 মান্থ। তার মানে আমি 1 বছরেরটা আগে ক্যালকুলেট করবো 10%, এরপরে আমি 12 দিয়ে ডিভাইড করবো, 9 দিয়ে মাল্টিপ্লাই করবো। দ্যাট ইজ হাউ উই ক্যান ক্যালকুলেট আওয়ার ফাইন্যান্স কস্ট। তাহলে এটা ডাবল এন্ট্রি কি হবে? ফাইন্যান্স কস্ট ডেবিট, ডেফার্ড কনসিডারেশন ক্রেডিট, যেটা আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ডেফার্ড কনসিডারেশনের সাথে অ্যাড হয়ে যাবে। বাট এখানে এই যে ফাইন্যান্স কস্ট যেটা আসে, সেটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের ফাইন্যান্স কস্টের সাথে অ্যাড হয়ে যাবে। যে ফাইন্যান্স কস্টটা আছে সেটা আমরা আলাদা করে একটা অ্যাডজাস্টমেন্ট করে ওয়ার্কিং করে ফাইন্যান্স কস্টের টোটাল অ্যাডজাস্টমেন্টটা আমরা এই 1008টা অ্যাড করব উইথ মাই ফাইন্যান্স কস্ট। তাহলে খেয়াল করেন, মোটামুটি ভাবে আমরা কিন্তু আমাদের টোটাল কনসিডারেশন ভ্যালুটা পেলাম। ফেয়ার ভ্যালু অফ শেয়ার কনসিডারেশন প্লাস ফেয়ার ভ্যালু অফ ডেফার্ড কনসিডারেশন। এখন যেহেতু কোয়েশ্চেনে আমার এনসিআর ভ্যালু দেওয়া নাই, যেটা আমরা বলছি যদি এনসিআর ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা ক্যালকুলেট করব আমি যতগুলা নট অ্যাকোয়ার্ড শেয়ার, মানে যতগুলো আমার এনসিআই এর ভ্যালু, আমার এনসিআর ভ্যালু কতগুলো শেয়ার 2400, সেটা আমরা কিভাবে বের করছি? 2400 12,000 ইন্টু 20%। এই 2400 এইটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে আমার মার্কেট ভ্যালু অফ শেয়ারস। মানে মার্কেট ভ্যালু অফ শেয়ারস কত আছে কোয়েশ্চেনে? মার্কেট ভ্যালু অফ শেয়ারস আছে হচ্ছে প্যারেন্ট সাবসিডিয়ারি কোম্পানি 2.5, তাহলে এইটা ইন্টু $2.5। এই হচ্ছে আমার বেসিক্যালি ফেয়ার ভ্যালু অফ এনসিআই, যদি কোয়েশ্চেনে আমার সরাসরি দেওয়া না থাকে। এখন আসেন আমরা আমাদের ঠিক যে অ্যামাউন্টটা দরকার, মানে আমাদের এনসিআই পর্যন্ত আমার ক্যালকুলেশন ডান। এখন আমার দরকার হচ্ছে নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি অ্যাট অ্যাকুইজিশন ডেট, মানে 1 জুলাই 2014 নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি কত। So এটা আপনারা দেখেন অলরেডি, আপনারা যেহেতু এখান থেকে মানে আমরা এই কনসিডারেশন গুলো অলরেডি মানে ডিসকাশন করেছি। যেমন শেয়ার ক্যাপিটাল যেটা সরাসরি যেটা আছে সেটাই সেম থাকবে 12,000। ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট যেটা আমরা বলছি 720। এক্সেস ডেপ্রিসিয়েশনটা এখানে আসবে না, এক্সেস ডেপ্রিসিয়েশনটা আমার আসবে রিপোর্টিং ডেটে। আর রিটেন আর্নিং সেটা আমরা কিভাবে বের করেছি, এটার একটা ওয়ার্কিং এখানে আলাদা করে আমরা দেখাইছি, বাট না দেখাইলেও সমস্যা ছিল না, আমরা এখানেও করতে পারতাম এটা। রিটেন আর্নিং অ্যাট ওপেনিং ব্যালেন্স 13,500, অ্যান্ড প্রফিট আমার 2,500। মানে এখানে যদি আমরা ওই কনসিডারেশনটা আনি, ওই যতটুকু হচ্ছে আমার ফাইন্যান্স কস্টটা সে হচ্ছে ক্যাপিটালাইজ করে নাই। দেন আমরা যদি এখান থেকে দেখি যে আমার টোটাল রিটেন আর্নিংস অ্যাট রিপোর্টিং ডেট কত। সো টোটাল রিপোর্টিং ডেটে আমার রিটেন আর্নিংস হচ্ছে ঠিক মানে 13,500 প্লাস আমার যতটুকু আসলে প্রফিট ফর দ্যাট পার্টিকুলার ইয়ার। সো 14,125 হচ্ছে আমার রিটেন আর্নিংস অ্যাট রিপোর্টিং ডেট। এই পুরো অ্যামাউন্টটা যখন আমি বের করলাম, এটাই হচ্ছে আমার নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি অ্যাট অ্যাকুইজিশন ডেট, যেটা আমার গুডউইল ক্যালকুলেশনের সময় দরকার হবে। ওকে, এখন আসেন আমরা মোটামুটি ভাবে আমাদের গুডউইল ক্যালকুলেট করার জন্য যা যা ইনফরমেশন দরকার
সবই কিন্তু আমরা আমাদের এই ওয়ার্কিং এ দেখাইছি। সো আমরা এক একটা করে যদি এখানে নিয়ে আসি, ফেয়ার ভ্যালু অফ শেয়ার কনসিডারেশন জাস্ট আমার রেফারেন্স করে নিয়ে আসছি, ফেয়ার ভ্যালু অফ ডেফার্ড কনসিডারেশন আমরা আমাদের রেফারেন্স করে নিয়ে আসছি। এরপরে হচ্ছে মানে ফেয়ার ভ্যালু অফ এনসিআই, যেটা আমরা একটু আগে এখানে বের করলাম 6000, সেটা আমরা সেল রেফারেন্স দিয়েও দিতে পারি অথবা এখানেও ক্যালকুলেট করছি, একই জিনিস। দেন আমরা টোটাল ভ্যালুটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা এখন বাদ দিব নেট অ্যাসেট অফ সাইক্লিক সাবসিডিয়ারি এন্ড অ্যাকুইজিশন, যেটা আমরা মাত্র ক্যালকুলেট করলাম। তাহলে এটা করার পর যে অ্যামাউন্টটা আসবে এটাই হচ্ছে আমার গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট। আমি আবারও বলছি, যদিও এখানে ইম্পেয়ারমেন্ট লস দেওয়া আছে, বাট আমাকে এখানে গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট যেহেতু ক্যালকুলেট করতে বলেছে, আই ক্যান নট ডিডাক্ট ইম্পেয়ারমেন্ট লস। প্লিজ প্লিজ মেক ইট আ ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা অনেক সময় আপনাদের অবজেক্টিভ টেস্ট কোশ্চেনও আসতে পারে এরকম কমপ্লিকেসি দিয়ে, হ্যাঁ। সো ওইটা আমরা কখনো যেন ভুল না করি। তাহলে এইটা আমরা ঠিক মতো করতে পারলে আমাদের 6 মার্ক অলরেডি ডান। শুধু এই 6 মার্ক না, আমাদের এছাড়াও আরো অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করে ফেলছি, যেমন এটার অ্যাডজাস্টমেন্ট আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসে লাগবে। তারপর হচ্ছে আমার ডেফার্ড কনসিডারেশন এটা লাগবে, ফাইন্যান্স কস্ট আমার এইটা দরকার ফাইন্যান্স কস্টের সাথে। তারপর হচ্ছে আমার এই যে ইম্পেয়ারমেন্টের ব্যাপারটা আমরা অলরেডি ডিসকাশন করেছি। সো এখন আমরা আমাদের যে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস করার জন্য ইন্ট্রা গ্রুপ ট্রেডিংটা, এই ইন্ট্রা গ্রুপ ট্রেডিংটা যদি আমরা আলটিমেটলি অ্যাডজাস্ট করে ফেলি, তাহলেই মোটামুটি ভাবে আমাদের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস প্রিপেয়ার করার যতটুকু অ্যাডজাস্টমেন্ট অর ওয়ার্কিং করা দরকার ততটুকু অ্যাডজাস্টমেন্ট অর ওয়ার্কিং আমরা এখান থেকে করে ফেলতে পারবো। আমরা চাইলে কস্ট অফ সেলস, ফাইন্যান্স কস্ট এগুলোর জন্য আলাদা ওয়ার্কিং করে নেট ফিগারটা আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে নিয়ে যেতে পারবো, হোয়াটএভার যেটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয়। এখন দেখেন ইন্ট্রা গ্রুপ ট্রানজেকশন কি ছিল, 3 মিলিয়ন ছিল সেলস। তাহলে 3 মিলিয়ন যদি সেলস হয়, কে সেল করছে ফার্স্ট আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। প্যারেন্ট সেলিং গুডস টু দ্য সাবসিডিয়ারি, তাহলে আমার প্যারেন্টের রেভিনিউ থেকে মাইনাস হবে, তাহলে রেভিনিউ ডেবিট, কস্ট অফ সেলস সাবসিডিয়ারি কস্ট অফ সেলস থেকে মাইনাস হবে, তাহলে সাবসিডিয়ারি কস্ট অফ সেলস ক্রেডিট, নাম্বার 1। নাম্বার 2, এটার জন্য যেহেতু একটা আনরিয়েলাইজ প্রফিট ছিল, আনরিয়েলাইজ প্রফিটটা কত 20% বলছিল, সো 420,000 ডিভাইডেড বাই 120, যেহেতু আমার মার্কআপ দেওয়া ছিল ইন্টু 20, তাহলে আমার আনরিয়েলাইজ প্রফিট হচ্ছে 70। এটার আমার ডাবল এন্ট্রি হবে গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট, যেহেতু আমার প্যারেন্ট সেল করেছে, গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট 70 লেস ক্লোজিং ইনভেন্টরি, তাহলে এটা আমার কস্ট অফ গুডস সোল্ড কে বাড়াই দিবে, যেহেতু আমার ক্লোজিং ইনভেন্টরি কমে যাচ্ছে। এটা আমরা গত ক্লাসে এই লজিকটা দেখাইছিলাম যে কস্ট অফ গুডস সোল্ড মানে ক্লোজিং ইনভেন্টরির সাথে কিভাবে কানেক্টেড। যেহেতু ক্লোজিং ইনভেন্টরি ইজ ডিক্রিজিং, ইট উইল ইনক্রিজ কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এই অ্যাডজাস্টমেন্ট দুটো আমরা আলটিমেটলি আমাদের মানে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসে দেখাতে পারবো। এরপরে আমরা যদি কস্ট অফ সেলসটা মানে কস্ট অফ গুডস সোল্ডটা আলাদা করে ওয়ার্কিং করতে চাই, এটা বেটার ওয়ার্কিং করে নেওয়াটা, তাহলে আমি যেটা করব কস্ট অফ সেলস এর প্যারেন্ট কোম্পানি 17,800 প্লাস সাবসিডিয়ারি কোম্পানি 9 মান্থের, সো এখানে খেয়াল করে দেখেন বাই কম্পেয়ার হচ্ছে পুরোটা, সাইক্লিপের হচ্ছে 9 মান্থ, তার মানে ডিভাইডেড বাই 12 ইন্টু 9। এরপর হচ্ছে আমার ইন্ট্রা গ্রুপ সেলস এই যে 3,000 যেটা এইটা। এরপর হচ্ছে আমার আনরিয়েলাইজ প্রফিট এই যে 70, যেটা আমার কস্ট অফ গুডস সোল্ড কে বাড়াই দিল। এরপর হচ্ছে আমার এক্সেস ডেপ্রিসিয়েশন, এটা আমার কোত্থেকে আসছে, এক্সেস ডেপ্রিসিয়েশন এই যে খেয়াল করে দেখেন 360। সো এই 360টা কিভাবে ক্যালকুলেট করেছিলাম, যেটা আমরা বলেছিলাম অলরেডি আপনাদেরকে, যে 720 হচ্ছে আমার টোটাল ফেয়ার ভ্যালু এক্সেস অ্যামাউন্ট, এটা আমার 18 মান্থ হচ্ছে রিমেইনিং ইউজফুল লাইফ, মানে 18 মান্থকে আমি ডিভাইড করবো and 9 দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো। দেন ইম্পেয়ারমেন্ট লস, যেটা আমার কস্ট অফ সেলস অ্যাডজাস্ট করতে বলছে, ডেপ্রিসিয়েশনটা কস্ট অফ সেলস অ্যাডজাস্ট করতে বলছে, টোটাল কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 20,830। আমি চাইলে কিন্তু মানে ঠিক একই রকম ভাবে ফাইন্যান্স কস্টের জন্য কিন্তু এরকম একটা ওয়ার্কিং করে দেখাইতে পারি, ওকে। অথবা আমি আমার ঠিক কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসের ওইখানেও এখানে আমি এই জিনিসটা করে ফেলতে পারি। সো এটার জন্য আলাদা করে মানে ওয়ার্কিং না করলেও খুব একটা প্রবলেম হবে না, ওকে। খেয়াল করেন এখান থেকে আমরা আসলে কি কি কনসিডার মানে করতে হবে আমাকে। ফার্স্টে আসেন হচ্ছে রেভিনিউ, প্যারেন্ট কোম্পানি 24,200 পুরোটাই আসবে। সাইক্লিপের যতটুকু আছে, সাইক্লিপের যদি আমরা রেভিনিউ দেখি 10,800 আছে, এটা আমার এই 9 মান্থের আসবে, সো ডিভাইডেড বাই 12 ইন্টু 9। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 3,000, যেটা আমার ইন্টার গ্রুপ ট্রেডিং, এটা আমার ওয়ার্কিং থেকে আসছে। নাও কনসলিডেটেড, আমরা এটা আগেও বলেছি আপনারা শুধু এই ফিগারটার অ্যামাউন্ট কাজ করলেও হবে, বাট এইভাবে প্রেজেন্টেশন করার মানে কারণই হচ্ছে যে আমি প্যারেন্ট এবং সাবসিডিয়ারির পারফরমেন্সটা আলাদা আলাদা দেখতে চাই। কস্ট অফ সেলস এটা আমার সরাসরি ওয়ার্কিং থেকে চলে আসবে, যেটা আমরা ওয়ার্কিং থেকে করে আসছি। নাও গ্রস প্রফিট 8470,
এই গ্রস প্রফিটের সাথে আমার আলটিমেটলি বাকি অ্যামাউন্ট গুলো অ্যাডজাস্ট হবে। বাকি অ্যামাউন্ট গুলো কি কি আছে? ডিস্ট্রিবিউশন কস্ট। ডিস্ট্রিবিউশন কস্টের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, শুধু আমাকে কি করতে হবে, আমার জাস্ট ডিস্ট্রিবিউশন কস্টের এই 340 এইটাকে জাস্ট আমার 9 মান্থের কনভার্ট করতে হবে, দ্যাটস ইট। দেন অ্যাডমিন এক্সপেন্স, এখানেও কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, আমার অ্যাডমিন এক্সপেন্সটা শুধু 9 মান্থকে নিয়ে আসতে হবে। ওকে, ফাইন্যান্স কস্ট এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, ওয়ার্কিংও আছে। সো ফাইন্যান্স কস্ট প্যারেন্ট কোম্পানি পুরোটা, সাবসিডিয়ারি কোম্পানি খেয়াল করে দেখেন 9 মান্থ আসবে, প্লাস হচ্ছে আমার যে $100 সেটা মাইনাস করে নিতে হবে। সো এখানে ইজিলি ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন, 300 মাইনাস 100 ডিভাইডেড বাই 12 ইন্টু 9। তো 150 হচ্ছে আমার ফাইন্যান্স কস্ট, যেটা আমি রিডিউস করে দিচ্ছি, মানে $100 ইকুইভ্যালেন্ট, সেটার মানে রেসপেক্টিভ ফাইন্যান্স কস্ট আসছে হচ্ছে 150। এটা ছাড়াও অ্যাডজাস্টমেন্ট আসছে, যেহেতু এখানে অ্যাডজাস্টমেন্ট একটাই ছিল, এই জন্য ফাইন্যান্স কস্টের ক্যালকুলেশন আলাদা ওয়ার্কিং না করলেও হয়েছে। তাহলে অ্যাডজাস্টমেন্টটা কোথেকে আসছে আমরা একটু যদি রিকল করার চেষ্টা করি, এই যে ডেফার্ড কনসিডারেশন থেকে আসছে। নাও প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্স আমার কত টাকা আসছে? 5087। তারপর এখান থেকে আমরা ইনকাম ট্যাক্সটা বাদ দিব, যেখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই ইনকাম ট্যাক্সের সাথে, জাস্ট এটা আমার 12 মান্থেরটা 9 মান্থের চলে আসবে। ইনকাম ট্যাক্স এখানে ছিল হচ্ছে 600, যেটা আমার 9 মান্থে আসবে হচ্ছে 450। এন্ড নাও ইট ইজ ইউর টোটাল প্রফিট। বাট যদিও এটা আপনার টোটাল প্রফিট, এখানে আপনার একটা জিনিস খেয়াল করেন, 2937 যদিও আপনার টোটাল প্রফিট, মানে এখানে প্যারেন্টের টোটাল প্রফিট এবং সাইক্লিপের টোটাল প্রফিট আছে, বাট কথা হচ্ছে প্যারেন্টের পুরোটাই তো আপনার, মানে বাইকম্পের পুরোটাই তো আপনি 100% পাবেন, বাট সাইক্লিপের কি পুরো 100% আপনি পাবেন? সাইক্লিপের কিন্তু পুরো 100% আসলে আপনি পাবেন না। এই কারণে আপনাকে যেটা করতে হবে, এই সাইক্লিপের যে প্রফিট আফটার ট্যাক্সটা আছে, সেই প্রফিটটাকে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন ওই অ্যাডজাস্টেড প্রফিটটা আপনাকে অ্যাট্রিবিউট করতে হবে বিটুইন প্যারেন্ট, বিটুইন বাইকম অ্যান্ড বিটুইন এনসিআই। তাহলে এইটা আমরা একটু দেখে ফেলি কিভাবে অ্যালোকেশনটা আমাকে অ্যাট্রিবিউটটা করতে হবে। তার মানে আপনি যদি এই দুটাকে সাম করেন, খেয়াল করে দেখেন, এই দুটাকে সাম করলে কিন্তু 29370 আসবে। এই 2937 এর মধ্যে আপনার পোর্শন হচ্ছে 2734, মানে প্যারেন্ট কোম্পানির পোর্শন হচ্ছে 2734, প্লাস এনসিআই কে আপনার দিতে হবে এটা 20%, মানে কতটুকু 20%? সাবসিডিয়ারির পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের 20%। সো সেখান থেকে আমরা একটু দেখে আসি যে আমার অ্যাডজাস্টেড প্রফিট আফটার ট্যাক্স কত। অ্যাডজাস্টেড প্রফিট আফটার ট্যাক্স ওই যে একটু আগে আমরা ঠিক যেভাবে করলাম, 2400 প্লাস 100, এইটা আমরা যদি অ্যাড করে দিই 2500, এটাকে আমার 9 মান্থে কনভার্ট করতে হবে, যেহেতু এটা আমার 9 মান্থের পোস্ট অ্যাকুইজিশন 9 মান্থের কনসিডার করেছি। তাহলে 1875 হচ্ছে আমার আলটিমেটলি টোটাল প্রফিট আফটার ট্যাক্স। ওকে, এই যে প্রফিট আফটার ট্যাক্স আমার প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে আমার 1875, এটার থেকে আমি কি কি অ্যাডজাস্ট করব? আমি অ্যাডজাস্ট করবো এক্সেস ডেপ্রিসিয়েশন, যেটা আমরা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টে করেছি, আমি ইম্পায়ারমেন্ট লসটা বাদ দিব। ওকে, এটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা আসবে 1015, এই 1015টাই হচ্ছে বেসিক্যালি সাবসিডিয়ারির পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস, মানে 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 পোস্ট অ্যাকুইজিশন নেট অ্যাসেট যেটাকে আমরা বলি, মানে পোস্ট অ্যাকুইজিশন নেট প্রফিট। তাহলে পোস্ট অ্যাকুইজিশন রিটার্ন আর্নিংস হচ্ছে, পোস্ট অ্যাকুইজিশন নেট প্রফিট হচ্ছে 1015। এই 1015 এর 80% পাবে হচ্ছে প্যারেন্ট, মানে ফর এনসিআই হচ্ছে 80%, ফর বাইকম হচ্ছে 80%, আর ফর এনসিআই হচ্ছে আমার 20%। এই কাজটাই আমরা এখানে করে দেখাচ্ছি, যদিও প্যারেন্টেরটা এখানে না দেখাইলেও হবে, কেননা আমি আমার পুরো প্রফিট থেকে, মানে পুরো 2937 থেকে যদি শুধু এই অ্যামাউন্টটা, মানে এটা আমার ব্যালেন্সিং ফিগার, শুধু আমি এই অ্যামাউন্টটা যদি আলটিমেটলি বাদ দেই, তাহলেই আমার টোটাল অ্যাট্রিবিউটেবল প্রফিট টু প্যারেন্ট চলে আসে 2734। সো আলটিমেটলি এই হচ্ছে আমার, মানে সরি এটা ব্যালেন্সিং ফিগার না, এটা ব্যালেন্সিং ফিগার। সো এই হচ্ছে আমার টোটাল প্রসেস অফ প্রিপেয়ারিং কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। খেয়াল করে দেখেন, ইট ইজ প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কিন্তু আমার বেশি ক্যালকুলেশন করতে হয় নাই, এখানে কিন্তু আমার খুব বেশি সময় লাগে নাই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে। আমার যা সময় লাগছে, যত ক্যালকুলেশন আমার করতে হয়েছে, দ্যাট ইজ অল রিলেটেড টু গুডউইলের ওইখানে, হ্যাঁ, এবং ওয়ার্কিং বেশি করতে হয়েছে গুডউইলের ওইখানে। সো কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসের ক্যালকুলেশন খুব প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, ইজি টু আন্ডারস্ট্যান্ড,
খুব কমপ্লিকেটেড কিছু নাই, এন্ড এর বাইরে আসলে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসের কিছু নাই। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসের। দেন বাকি যেগুলো আমরা দেখলাম প্রত্যেকটা এটা আমার ওয়ার্কিং যে করলাম যেভাবে, সেটা আমার অবজেক্টিভ টেস্ট কোশ্চেন হিসেবে অনেক সময় চলে আসে। সো মেক শিওর করবো আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটা যেন অবজেক্টিভ টেস্ট কোশ্চেনও ঠিক মতো করে অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো দ্যাটস অল ফর দ্য কনসলিডেশন পার্ট। আমাদের আর কোনো কিছু এখানে নাই কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য। সো আজকের জন্য তাহলে আর রিমেইনিং টপিকে আমরা না যাই, আপনাদের একটা ছোট হোমওয়ার্ক আমি দিয়ে যাই আজকে। সেটা হচ্ছে আপনারা কষ্ট করে আমি আপনাদেরকে একটা কুইক রিভিশন দিয়েছি, সেই কুইক রিভিশনটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আছে। সেখান থেকে রেশিও অ্যানালাইসিসের যে চ্যাপ্টারটা, রেশিও অ্যানালাইসিসের যে পার্টটা, সেই পার্টটুকু থেকে ফর্মুলা গুলো একটু দেখে আসবেন, মানে আন্ডারস্ট্যান্ডিং গুলো একটু দেখে আসবেন, সো দ্যাট আমরা ডিসকাশন যখন করব, ডিসকাশনটা যেন ফ্রুটফুল হয়, ইন্টারেক্টিভ হয়। ওকে, সো দ্যাট ইজ আওয়ার হোমওয়ার্ক পার্ট। এখন আপনাদের এই পুরো অ্যাডজাস্টমেন্টটাতে আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা একটু আমাদেরকে বলি। যদি কনফিউশন না থাকে আজকে, তাহলে আর আমরা কন্টিনিউ করছি না, মানে এক্সটেন্ড করছি না, আমরা এখানে শেষ করে দিতে চাই। সো প্লিজ লেট মি নো আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা, এবং আমরা মার্কিং স্কিমটা দেখতে থাকি। ইন দ্য মিনটাইম আপনারা এর মধ্যে কোশ্চেনটা আমাকে বলতে থাকেন যে আপনাদের কি কি কোশ্চেন আছে। মার্কিং স্কিমের ক্ষেত্রে আচ্ছা, ঠিক যেভাবে মার্কিং স্কিমটা ছিল ওইভাবেই এখানে আছে। গুডউইল এন্ড অ্যাকুইজিশন ডেট আমি পুরোটা যদি করতে পারি 6 মার্ক, যদি এভাবে পুরোটা আসলে মার্ক আসবে না, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশনের জন্য মার্ক থাকবে 6 মার্ক। আর রেভিনিউর জন্য যে মার্ক বলা ছিল সেই মার্ক এখানে দিবে, যদি আপনি রেভিনিউ পুরোটা বলতে পারেন 1 মার্ক। কস্ট অফ সেলসের জন্য 3 মার্ক, কেননা কস্ট অফ সেলসটা আপনাদের ছিল সব থেকে বেশি ওয়ার্কিং এর পার্ট প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে। এরপর ফাইন্যান্স কস্টটাও একটু ওয়ার্কিং ছিল, এটা 2.5 মার্ক। প্রফিট অ্যান্ড লস অ্যাট্রিবিউটেবল, যেটা আমি বললাম অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এই অ্যাট্রিবিউটেবলটাও 2.5 মার্ক। সো দ্যাট ইজ আওয়ার হোল মার্কিং স্কিম। 9 + 6 15 মার্কস এর একটা কোয়েশ্চেন আমরা দেখলাম, এন্ড হোমওয়ার্কও আমরা বললাম যে কি হোমওয়ার্ক আপনারা করে নিয়ে আসবেন। এন্ড নাও ইটস ওপেন ফর ইউ। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে স্পিক আপ, লেট মি নো, আর না থাকলে আমরা আজকে শেষ করে দিতে পারি এখানে। I'm asking for the last time. Do you have any questions, guys? No, ভাইয়া। Okay. So homework is clear. আমরা নেক্সট ক্লাসে অফকোর্স টেস্ট সরি রেশিও অ্যানালাইসিস থেকে আমরা চেষ্টা করব ফর্মুলা গুলো ভালো করে দেখে আসার জন্য। সো থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে সেম টাইমে আমরা টপিকটা নিয়ে ডিসকাশন করব, রেশিও অ্যানালাইসিস। সো দ্যাট ইজ আওয়ার মেইন ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে একটা কোশ্চেন আসবে। রেশিও অ্যানালাইসিসের একটা কোশ্চেন আমাদের এপারে অলওয়েজ থাকে, আইদার এটা গ্রুপ থেকে আসে অথবা সিঙ্গেল এন্ট্রি থেকে আসে। যেহেতু আমি গ্রুপ পার্টটা শেষ করতেছি, সো গ্রুপ পার্টের পুরো ব্যাপারটা আমরা একবারে শেষ করব। শেষ করে থ্রলি আমরা একটা মানে রিভিশন দিয়ে আপনাদেরকে একটা এই পুরো গ্রুপের সাইড থেকে একটা অ্যাসেসমেন্ট টেস্ট আমি দিব। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। রেশিওর এখানে হয়তো আমার 2-3টা ক্লাস লাগবে, এর বেশি না। এন্ড অ্যাগেইন আমি আবারও বলছি আপনাদেরকে, আমি আবার রিকোয়েস্ট করছি, আমরা যে মানে পার্টটুকু শেষ করলাম এ পর্যন্ত, এখান থেকে আপনাদের অবজেক্টিভ টেস্ট কোশ্চেন অনেক সময় আসে। সো মেক শিওর আপনারা স্টাডি হাব থেকে অবজেক্টিভ টেস্ট কোশ্চেন গুলোও টাইমলি প্র্যাকটিস করতেছেন, কেননা আমাদের এই কোশ্চেন গুলোর মধ্যেই ওই অবজেক্টিভ টেস্টের কনসেপ্ট কভার হয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ সবাইকে। সি ইউ অন নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ।